হ্যালো, শোনা যাচ্ছে নিশ্চয়ই আমার কথাগুলো এবারে নাকি? লেট আস স্টার্ট। তাহলে আগের দিন আমরা কার্চফ কেসিএল এবং কেভিএল পড়িয়েছিলাম। তাহলে আজকে আমরা পড়াবো তাহলে ডিরেকশন অফ কারেন্টটা কি হবে। স্যার আপনি স্ক্রিন শেয়ার করেন না। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা তোমরা পাচ্ছ না, না? এই করে দিচ্ছি। বলো এবার আমার স্ক্রিনটা পরিষ্কার সবাই দেখতে পাচ্ছ আমার হোয়াইট বোর্ডটা? হ্যাঁ স্যার। দেখো কারেন্টের ডিরেকশন কোনো ফিক্সড ডিরেকশন নেই। হ্যাঁ, একটাকে যদি তোমার মানে ক্লকওয়াইজ ডিরেকশনকে যদি তুমি প্লাস ধরো, মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনকে তখন মাইনাস ধরতে হবে। ওকে, once a particular direction has been assumed, the same should be used. সেই ডিরেকশনটাকে পজিটিভ তোমাকে থ্রু আউট দ্য ক্যালকুলেশনে তোমাকে ধরতে হবে, থ্রু আউট দ্য মানে প্রশ্ন তোমাকে ধরতে হবে। যদি কোনো একটা ডিরেকশন ধরো ক্লকওয়াইজটাকে তুমি প্লাস ধরছো, তাহলে তাহলে পুরো প্রবলেমটার সব জায়গায় তোমাকে ক্লকওয়াইজ ডিরেকশনে প্লাস ধরতে হবে। বুঝতে পারছো তো? না, এইটাই হচ্ছে ব্যাপার। দ্য সেম শুড বি ইউজড throughout the solution of the question. তাহলে কারেন্টের কোনো ফিক্সড ডিরেকশন নেই। ক্লকওয়াইজ ডিরেকশনটাকে প্লাস ধরলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মাইনাস হবে, মানে যে কোনো একটা। তাহলে পুরো যে ডিরেকশনটাকে তুমি প্লাস ধরবে পুরো প্রশ্নে কিন্তু তোমাকে সেটাকে প্লাস ধরতে হবে। এই হচ্ছে ব্যাপার। এবার কারচফস কারেন্ট ল এবং কারচফস ভোল্টেজ ল শুধুমাত্র এসির ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এসি এবং ডিসি সবার ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র এসির ক্ষেত্রে কি আসছে? ইম্পিডেন্স, রেজিস্ট্যান্সের পরিবর্তে কি আসে? ইম্পিডেন্স আসছে। এটাই হচ্ছে এসি সার্কিটের সঙ্গে ডিসি সার্কিটের এটাই পার্থক্য, মানে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট এসি সার্কিট, আর ডিসিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। মানে ডিসি সার্কিটে যেটা রেজিস্ট্যান্স আসছে, এসি সার্কিটে রেজিস্ট্যান্স না আসে কি আসবে? ইম্পিডেন্স আসবে। আর কারচফস কারেন্ট ল এবং কারচফস ভোল্টেজ ল এসি সার্কিট অ্যাজ ওয়েল অ্যাজ ডিসি সার্কিট ইজ অ্যাপ্লিকেবল। মানে সমস্ত সার্কিটের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এসি সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ডিসি সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আজকে আমরা প্রচুর প্রবলেম করাবো, মানে কারচফস কারেন্ট ল দিয়ে বিভিন্ন সার্কিটের রেজিস্ট্যান্স কিভাবে বের করানো হচ্ছে, কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তারপরে তোমার হচ্ছে কি বলে কারেন্ট কিভাবে আমরা বের করছি, বিভিন্ন ডিরেকশনে যাচ্ছে কারেন্ট, ভোল্টেজ বের করানো হচ্ছে। আজকে আমি অনেকগুলো অঙ্ক করাবো। তবে অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু ডিটারমিন্যান্ট পদ্ধতিটা যদি আমরা ইউজ করি সেটা কিন্তু মোস্ট সব থেকে মানে সোজা হবে আর কি। অর্থাৎ কারচফস তোমাকে করতে গেলে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস, দেখো সলভিং অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন কিভাবে করা। তোমরা জানো যদিও ক্লাস 12 তোমাদের এটা ছিল, তাও আমি হচ্ছে হালকা রিক্যাপচুলেট করে নিচ্ছি, কারণ তোমরা হয়তো ভুলে যাবে। সলভিং সাইমালটেনিয়াস ইকুয়েশন আমরা কিভাবে সলভ করতে হয়, কিভাবে কোন মেথডে আমরা সলভ করবো বলো তো সাইমালটেনিয়াস ইকুয়েশন। একটা সার্কিট থেকে দেখবে i1 i2 i3 দিয়ে হয়তো অনেকগুলো সমীকরণ হয়ে গেল। তো সেই সার্কিট থেকে i1 i2 i3 বের করবো কোন মেথডের সাহায্যে বলো? বলো তোমরা, বলো, চুপ করে থাকো না, বলো যে যার মানে বুদ্ধি কাটিয়ে বলো, যে যা বলো বলো। কেসিএল থিওরাম লাগিয়ে। আরে কেসিএল দিয়ে তুমি একটা মানে বের করলে, তুমি সমীকরণটা বের করবে, দু তিনটা এরকম মানে কেভিএল দিয়ে বের করলে, কেসিএল দিয়ে বের করলে, সেগুলোকে সলভ করে তো তোমাকে i1 i2 i3 বের করতে হবে। তাহলে কোন মেথডে আমরা সলভ করব?
বলো বলো, কেউ জানো? মানে ইলেকট্রিক্যাল সার্কিট, আমি যেটা বলতে চাইছি, ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস উইথ দ্য হেল্প অফ কারচফস লজ, মানে কারচফের দুটো সব সূত্র আছে। লজ usually involved two or more equations, দুটো অথবা তিনটা মোর ইকুয়েশন আসবে, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশন গুলোকে আমরা সলভ করলেই তো আমাদের I1 I2 বিভিন্ন ডিরেকশনে কারেন্ট আমরা পাবো। হ্যাঁ, যদি আমরা ডিটারমিন্যান্ট এবং ক্র্যামারস রুল আমরা যদি ব্যবহার করি, তাহলে অনেক জটিল সার্কিটের সলিউশনটা, মানে ম্যাথমেটিক্যাল সলিউশনটা ইজি হবে। ডিটারমিন্যান্টস, এই সূত্রগুলো তোমরা নাম শুনেছো, ক্র্যামারস রুল? Cramer's rule provide a simple method for solving network solutions. Solutions through the manipulation of the coefficients, মানে through the manipulation of the coefficients. আচ্ছা, জিনিসটা আবার আমি তোমাদের জাস্ট হালকা রিক্যাপচুলেট করে দিচ্ছি, কারণ তোমরা হয়তো ভুলে যেতে পারো। দেখো, ডিটারমিন্যান্ট মেথডে আমরা কিন্তু সলভ করতে পারি। এই যে বলো এ বি সি ডি, এটা ডিটারমিন্যান্ট তো নাকি একটা? এটা কি, মানে এর অর্ডারটা কি অর্ডারের ডিটারমিন্যান্ট বলো? এটা কোন অর্ডার? 2 into 2 অর্ডারের ডিটারমিন্যান্ট। তাহলে এর যে ডিটারমিন্যান্টটার ভ্যালুটা কত হবে? কোনাকুনি গুণ করতে হবে, এইভাবে এ ডি ইন্টু বি সি অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল। ওকে, কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে আমাদের। এবারে 3 into 3 থাকতে পারে, বড় ডিটারমিন্যান্ট থাকতে পারে। ধরো দুটো ইকুয়েশন আছে, মানে একটা মানে সাইমultaneous ইকুয়েশন আছে। ধরো এইরকম একটা ইকুয়েশন আছে, x প্লাস by ইজিক্যাল টু c আছে, আর dx প্লাস ey ইজিক্যাল টু f আছে। এই দুটো সমীকরণ আছে। এখানটা দুটো ভেরিয়েবল কি, x এবং y ভেরিয়েবল, আর a b এগুলো সব কোএফিসিয়েন্ট, a b c d। হ্যাঁ, এগুলো হচ্ছে ধরো y, মানে এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। তাহলে এর মানে এই যে এটাকে ম্যাট্রিক্স ফর্মে আমরা কি লিখতে পারবো বলো? ইন ম্যাট্রিক্স ফর্মে এটাকে আমরা কি লিখতে পারবো বলো? বলো, এই সমীকরণ দুটোকে কি লিখতে পারবো? ম্যাট্রিক্স ফর্ম ক্লাস 12 এ ছিল তোমাদের, ম্যাট্রিক্স ফর্মে এই সমীকরণগুলোকে কি লিখতে পারবো? এই সমীকরণ দুটোকে বলো তোমরা। a b d c into c, মানে এ বি ডি ই, এটা কোএফিসিয়েন্টের আলাদা একটা ম্যাট্রিক্স হলো, আর ভেরিয়েবলের আলাদা ম্যাট্রিক্স এক্স ওয়াই, আর ডান পক্ষে যে কোএফিসিয়েন্ট আছে সেটা হচ্ছে সিএফ। এটাকে ম্যাট্রিক্স হিসেবে এইভাবে লিখতে পারি তো? বলো, ম্যাট্রিক্স ফর্মে এইভাবে লিখতে পারি তো নাকি? কি বোঝা গেছে? এবারে আমি এখান থেকে আমরা এক্স ওয়াই আমরা কি করে সলভ করব? খুব সিম্পল, আমাকে একটা কমন ডিটারমিন্যান্ট বের করতে হবে।
মানে এই কমন ডিটারমিনেন্ট মানে হচ্ছে এ বি সি ডি এর মানটা বের করতে হবে। এটাকে প্রথমে ম্যাট্রিক্স ফর্মে আমাকে লিখতে হবে। 2 নম্বর জিনিসটা যেটা করতে হবে স্টেপ 2, কমন ডিটারমিনেন্টটা হচ্ছে কি, ডেল্টা সমান হচ্ছে কত, ডিটারমিনেন্ট মানে ম্যাট্রিক্সের মডটা হচ্ছে ডিটারমিনেন্ট। কমন ডিটারমিনেন্টটা হচ্ছে এ বি ডি ই। তাহলে এই কমন ডিটারমিনেন্ট মানে কোনাকুনি গুণ করো, এ ই ইনটু বি ডি, ঠিক আছে তো নাকি, বলো, এই কোনাকুনি গুণ করলাম আমরা। তারপরে আমরা কি করব, এক্স এর মান বের করতে গেলে কি করতে হবে আমাকে, মানে প্রথম এক্স এর মান বের করতে গেলে আমাদেরকে আলাদা আলাদা একটা ডিটারমিনেন্ট বের করতে হবে। জানা জিনিসটা এই পেজে আর ধরবে না, পরের পেজটা আমি করছি। স্টেপ 3, 3 নম্বর পয়েন্ট, আমরা কি করব, ফর ফাইন্ডিং ডিটারমিনেন্ট ফর এক্স, এক্স বের করতে গেলে রিপ্লেস করতে হবে দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স in the original matrix, মানে কমন ম্যাট্রিক্স। original matrix by constants, by the constants, ঠিক আছে, so that we get the determinant delta 1. given by delta 1 সমান কত হবে, দেখো এ বি আগের আগে আমি আগের পৃষ্ঠা আগে দেখো, এ বির জায়গায় আমি কোএফিসিয়েন্ট দিয়ে আমরা রিপ্লেস করে দেবো। দেখো ফার্স্ট যে রোটা মানে কমন ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটা, এটা কি, কোএফিসিয়েন্ট অফ এক্স, তাহলে এ ডি কে রিপ্লেস করব কি দিয়ে, সি এফ দিয়ে রিপ্লেস করব। তাহলে ডিটারমিনেন্টটা কি হবে, সি এফ বিই সমান, এবার কোনাকুনি গুণ করো, তাহলে সিই মাইনাস বিএফ। কি গো, বোঝা গেছে, বলো, আরে বোঝা গেছে এটা? আরে এই যে কমন ডিটারমিনেন্টের ফার্স্ট কলামটা কি, ফার্স্ট কলামটা হচ্ছে মানে এডিটাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে, সিএফ দিয়ে রিপ্লেস করব, কোএফিসিয়েন্ট দিয়ে রিপ্লেস করব বাই দ্য কনস্ট্যান্টস, মানে কোএফিসিয়েন্ট গুলোকে রিপ্লেস করব কনস্ট্যান্ট। তাহলে এবারে 4 নম্বর যে মানে স্টেপ, 4 নম্বর স্টেপটা কি, ফর ফাইন্ডিং y, finding the determinant for y, replace coefficients of y by constants, একই রকম ভাবে। সো উই গেট, আমরা কি পাই, দেখো ডেল্টা 2 সমান কত হবে, ডেল্টা 2 সমান এই যে এ বি এ ডি থাকবে, মানে এক্স এর কোএফিসিয়েন্ট গুলো থাকবে, এডি থাকবে, আর বিই রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে, সিএফ দিয়ে রিপ্লেস হয়ে যাবে, সিএফ, মানে y এর কোএফিসিয়েন্ট গুলোকে রিপ্লেস করে দেওয়া হলো কার দ্বারা, কনস্ট্যান্টের দ্বারা, ডান পক্ষে যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টের দ্বারা রিপ্লেস করে দেওয়া হলো। তাহলে কত, এবার ডিটারমিনেন্ট বের করো, কোনাকুনি গুণ করে দিলাম,
তাহলে এটা কত হবে এ এফ মাইনাস সিডি। এবারে স্টেপ 5, দেখো শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। এবারে আমাকে তো কি করতে হবে, অ্যাপ্লাই ক্র্যামারস রুল। we get the value of x and y। অর্থাৎ x সমান তাহলে কত হবে, x সমান হবে ডেল্টা 1 বাই ডেল্টা, মানে এটা হচ্ছে হবে সিই মাইনাস বি এফ বাই, তাহলে এ ই মাইনাস মাইনাস বিডি অ্যান্ড y সমান কত হবে, y সমান ডেল্টা 2 বাই ডেল্টা। অর্থাৎ এটা কত হবে, এটা হবে এ এফ মাইনাস সিডি ডিভাইডেড বাই এ ই মাইনাস বিডি। আগের পৃষ্ঠাটা আমি দেখাচ্ছি, আগের পৃষ্ঠাটা দেখো, ডেল্টা 1 ডেল্টা 2টা কোনটা দেখো। x সমান হচ্ছে ডেল্টা 1 বাই ডেল্টা, মানে কমন ডিটারমিন্যান্টটা হচ্ছে ডেল্টা, আর y সমান হচ্ছে ডেল্টা 2 বাই ডেল্টা। দেখো ঠিক আছে কি হবে, এবার তিনটা ভেরিয়েবল যদি থাকে তাহলে মানে তোমার হচ্ছে ডেল্টা 3 বের হবে, তাহলে এই আর কি। বলো বোঝা গেছে কি? বলো বোঝা গেছে, তাহলে আমি নেক্সটে যাব। হ্যাঁ স্যার। ধরো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে, আমি কেন বলছি, আমি ধরো আমি একটা প্রবলেম দিচ্ছি তোমাদের। প্রবলেম 1 ধরো, ধরো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে তোমার তিনটা সমীকরণ বেরোলো। একটা বেরোলো I1 প্লাস 3I2 প্লাস 4I3 সমান 14 বেরোলো এক সমীকরণ। আর একটা বেরোলো I1 প্লাস 2I2 প্লাস I3 ইজিক্যাল টু 7 একটা সমীকরণ বেরোলো। আর একটা সমীকরণ বেরোলো 2I1 প্লাস I2 প্লাস 2I3 ইজিক্যাল টু 2 একটা সমীকরণ বেরোলো। এখান থেকে তোমাকে বের করতে হবে, আমাদের বের করতে হবে I1 I2 মানে তিনটা কারেন্টের মান বের করতে হবে। আমরা কি করব সেই ক্র্যামারস রুলের সাহায্যে, তাহলে কি ম্যাট্রিক্স ফর্মে আগে লিখবো আমরা। ম্যাট্রিক্স ফর্মে আমাকে লিখতে গেলে কি করব বলো, এটা ম্যাট্রিক্স ফর্মে কিভাবে লেখা যায় বলো, বলো। 1 1 2 3 কলাম বরাবর 1 1 2 বা রো 3 বরাবর, 2 রো 1 বরাবর 1 4 1 1 3 4 1 2 1 1 2 2 1। 1 তাহলে এটা হচ্ছে I1, এটা হচ্ছে এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, আর এদিকে এটা হচ্ছে 14 7 2। এটাকে ক্র্যামারস রুলের সাহায্যে কিভাবে, এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা কমন ডিটারমিন্যান্ট ডেল্টা। তোমার ডেল্টার মান আগে তোমাকে বের করতে হবে, এবং ডেল্টার মান আমাদের বের করানো হলো, ধরো এটা মানে -9। আমি স্টেপ জাম্প করছি, এটা ডেল্টার মানটা মানে এই ডিটারমিন্যান্টের এই ম্যাট্রিক্সটা ডিটারমিন্যান্টের মানটা হচ্ছে -9। এবার ডেল্টা 1 বের করতে হবে আমাকে। দেখো ডেল্টা 1 সমান কত হবে, ডেল্টা 1 সমান তাহলে সেই রিপ্লেস করে দিতে হবে তোমাকে, তারপর ডেল্টা 2 বের করতে হবে, তারপরে তোমাকে ডেল্টা 3 বের করতে দিয়ে তোমাদের অঙ্ক করতে হবে। তোমরা এগুলো জানো, এক্স ওয়াই দিয়ে তোমরা উচ্চ মাধ্যমিকে তোমাদের ছিল, ওকে। এবারে দেখো, এবারে অঙ্ক করাচ্ছি আমি অঙ্কে এবারে আসছি। অঙ্ক ছাড়া, নিউমেরিক্যাল প্রবলেম ছাড়া ফিজিক্সে তুমি বুঝতে পারবে না, বিশেষ করে ইলেকট্রিক্যাল নেটওয়ার্কিং তুমি বুঝতে পারবে না। দেখো
অঙ্কটা এরকম ভাবে আছে, একটা এখানটা এরকম ব্যাটারি আছে, এইখানে একটা ব্যাটারি আছে, এদিকে একটা ব্যাটারি আছে, এদিকটা একটা ব্যাটারি আছে, এইটা এইটা ধরো খোলা আছে, ওপেন সার্কিট, মাইনাস 30 ভোল্ট, এটা প্লাস মাইনাস 50 ভোল্ট, মাইনাস প্লাস 20 ভোল্ট, এটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে নাম দাও এ বি ধরো সি, এটা হলো নাম। ওকে, এবারে হোয়াট ইজ দ্য, তোমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য ভোল্টেজ, মানে এর অ্যাক্রসে, যে ওপেন সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে ধরো ভিএস। ঠিক আছে, হোয়াট ইজ দ্য, তোমাকে কোশ্চেনটা আছে বের করতে দেখি, হোয়াট ইজ দ্য ভোল্টেজ ভিএস, ভিএস across the open circuit। করো অঙ্কটা করো দেখি। এই ওপেন সার্কিট ওয়াইজ মানে ওপেন সার্কিটের এই যে ওপেন সার্কিট যে করা আছে ভিএস, ভিএস এর মান বের করতে হবে, করো। কেভিএল প্রয়োগ করলেই করতে হবে তোমাকে, করো। প্রবলেম আজকে কিছু করাবো আমি, কি করিয়ে দিতে হবে নাকি, এটা করিয়ে দিতে হবে। হ্যাঁ না, মাইনাস 30 ভোল্ট, প্লাস 30 ভোল্ট হবে, এটাই ভুল হয়ে গেছিল। বলো এটা প্লাস 30 ভোল্ট হবে। আর কি অ্যান্সার হয়েছে বলো, এটা মাইনাস 30 ভোল্ট হবে না, এটা প্লাস 30 ভোল্ট হবে। দেখো স্টার্টিং আমি আমি অঙ্কটা করে দিচ্ছি। প্লাস 30 ভোল্টই হয়েছে। আচ্ছা আচ্ছা দেখ, স্টার্টিং দেখো কিভাবে করছি, দেখ ফ্রম এ ইন দা ক্লকওয়াইজ ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশনে এ থেকে আমরা যাত্রা আরম্ভ করলাম। একটা লোক এ বিন্দু থেকে যাত্রা আরম্ভ করলো ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে সে যাত্রা আরম্ভ করলো। তাহলে দেখো যখন এ থেকে যখন বিতে যাচ্ছে তখন রাইজিং পটেনশিয়াল হচ্ছে না ফলিং পটেনশিয়াল হচ্ছে বলো। এ বিন্দু থেকে যখন লোকটা যখন বি বিন্দুতে যাচ্ছে তখন রাইজিং পটেনশিয়াল হচ্ছে না ফলিং পটেনশিয়াল হচ্ছে বলো। রাইজিং পটেনশিয়াল কত হবে, পজিটিভ হবে। পজিটিভ কি হবে, কত হবে বলো, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে মানে কত পরিবর্তন হবে, মানে ভিএস এর মধ্য দিয়ে গেলে কত পরিবর্তন কত হবে, রাইজের মধ্যে দিয়ে রাইজিং ভোল্টেজ কত হবে, এই তাহলে এটা হচ্ছে প্লাস ভিএস। এত ভয় পাচ্ছ কেন তোমরা। এবারে বি বিন্দু থেকে সি বিন্দুতে গেল, বি বিন্দু থেকে সি বিন্দুতে গেলে তখন কি হবে, রাইজিং পটেনশিয়াল হবে না ফলিং পটেনশিয়াল হবে বলো। বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেলে রাইজিং পটেনশিয়াল হবে না ফলিং পটেনশিয়াল হবে, হ্যাঁ ফলিং পটেনশিয়াল, রাইজিং পটেনশিয়াল হবে। কত হবে, রাইজিং পটেনশিয়াল কত হবে, প্লাস 10 ভোল্ট। প্লাস 10 ভোল্ট। এবারে সি বিন্দু থেকে ডি বিন্দুতে গেল তখন কি হবে, রাইজিং পটেনশিয়াল হবে না ফলিং পটেনশিয়াল হবে, ফলিং পটেনশিয়াল। ফলিং পটেনশিয়াল মানে ব্যাটারি ঋণাত্মক মানে ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে গেছে, তাহলে কি হবে, ফলিং পটেনশিয়াল হবে অর্থাৎ মাইনাস 20 হবে। আবার -2। ডি বিন্দু থেকে আবার ধরো এইখানে আরেকটা পয়েন্ট আমি ধরলাম ই বিন্দুতে গেল, ডি বিন্দু থেকে ই বিন্দুতে গেলে তাহলে কি রাইজিং পটেনশিয়াল হবে না ফলিং পটেনশিয়াল হবে বলো। ফলিং পটেনশিয়াল। ফলিং পটেনশিয়াল হবে মানে ব্যাটারির ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে যাচ্ছে, তাহলে ফলিং পটেনশিয়াল কত হবে,
-6 ভোল্ট। আবার ই বিন্দু থেকে এ বিন্দুতে এলো, তাহলে কি রাইজিং পটেনশিয়াল না ফলিং পটেনশিয়াল? রাইজিং রাইজিং তাহলে রাইজিং পটেনশিয়াল হবে। টোটাল হচ্ছে কত? টোটাল ইএমএফ চেঞ্জ কত হচ্ছে? 0 হচ্ছে নাকি? মানে সামেশন ভিআই ভি সমান কত নাকি? এই তো তোমার কারচফ ভোল্টেজ লর সূত্রটা কি বলো? সামেশন আই আর প্লাস সামেশন ভি মানে ইএমএফ। এখানে তো আর নেই, রেজিস্ট্যান্স নেই, তাহলে কি হবে? সামেশন আই আর হবে না, সামেশন ইএমএফ সমান 0 হবে নাকি? এটাই তো কারচফ ভোল্টেজ ল বা কারচফ মেশ ল বলা হয়, বলো। তাহলে এখান থেকে ভিএস সমান কত হবে? ভিএস সমান +30 ভোল্ট হবে। অঙ্কটা বোঝা গেছে নাকি? দেখো, এ বিন্দুতে কে আছে? এই যে ব্যাটারিটা আছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, এই যে, মানে এটা হচ্ছে তোমার, দেখো তো মানে কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? দেখো, প্রবলেম নাম্বার 3, কারোর কোনো বুঝতে অসুবিধা নেই তো? বলো। এবারে আসছি আমরা প্রবলেম নাম্বার 3। এই একটা সার্কিট, এটা একটা ব্যাটারি আছে এখানটায়, মানে এখানে ব্যাটারি লিখলেই সব থেকে, ব্যাটারির চিহ্ন দিলেই সব থেকে ভালো হবে। এটা একটা 40 ভোল্টের ব্যাটারি আছে। এই তো, এটা ধরো R1 রেজিস্ট্যান্স, এটা ধরো R2 রেজিস্ট্যান্স, এটা ধরো টু ওহম, আর এই ডিরেকশনে কি কারেন্ট যাচ্ছে? 4 অ্যাম্পিয়ার যাচ্ছে। এটা কিন্তু কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স না, কারেন্ট সোর্স, 10 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। তাহলে এই পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এবং এর মধ্যে দিয়ে 16 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা বলে দেওয়া আছে এটা, এবং এটা হচ্ছে 3 ওহম রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ডি পয়েন্ট, আর এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে, এগুলো একটা নোটও বলতে পারবো আমরা। এই হচ্ছে, তাহলে এই ভোল্টেজের অ্যাক্রসে, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ধরো V1, এইটা V1 তো আমরা দেখতে পাচ্ছি প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, এবার তোমাকে বের করতে হবে দ্য আননোন ভোল্টেজ V1, তোমাকে বের করতে হবে, মানে R1 এর অ্যাক্রসে কি ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। ফাইন্ড দ্য আননোন ভোল্টেজ V1, তোমাকে বের করতে হবে। করো, অঙ্কটা করো দেখি। মানে R1 রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা তোমাকে বের করতে হবে। করো। R1 এর মান বলে দেওয়া নেই, R2 এর মান বলে দেওয়া নেই, এই দুটো আননোন আমাদের আছে। আমাদের R2 এর এগেইনস্টে নয়, আমাদের R1 এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপটা আমাদের বের করতে হবে, ক্যালকুলেট করো। এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা হচ্ছে 40 ভোল্ট। এইটা না বলে দেওয়া থাকলে হবে না, এটা বল, এবার করো। অঙ্কটাকে আমি হিন্টস দিচ্ছি, কেভিএল প্রয়োগ করেই করতে হবে, ব্যাস, আর কিছু আমি হিন্টস দিব না। কারচুপি ভোল্টেজ ল প্রয়োগ করলেই ভালো হয় অঙ্কটা। এবার করো। R1 ও R1 এর মান বলে দেওয়া নেই, R2 এর মানও কিন্তু বলে দেওয়া নেই, তোমাকে বের করতে হবে R1 এর
R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা তোমাদের বের করতে হবে। করো, সেটাই হচ্ছে V1। আর 10 অ্যাম্পিয়ার হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। ভালো করে তোমাদের ছবিটা দেখো, ছবিটা দেখে তোমরা বলো। বলো হবে এটা? হবে তো বলো, নাহলে করে দিতে হবে নাকি? করে দিলে ভালো হতো। কারুর হবে? এই অঙ্কটা কারুর হবে? স্যার ওটা কি 16 ভোল্টে হবে? না, এটা আবার ভুল হলো তোমার। এটা হবে -16 ভোল্ট। আবার ভুল, প্লাস মাইনাস একটা ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, মাইনাস হবে ওটা। আচ্ছা, যাদের হয়নি তাদের জন্য আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, টেকিং দ্য আউটার লুপ। যেহেতু R1 এর R2 এর মান আমাদের যে দেওয়া নেই, R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা দেওয়া বের করতে হবে, তাহলে আউটার লুপ ধরতে হবে তোমাকে। কি আউটার লুপ? এ বি সি ডি ই এফ এ, এই একদম আউটার লুপ বরাবর তোমাকে কেভিএল প্রয়োগ করতে হবে। এন্ড অ্যাপ্লাই কেভিএল, কারচফ ভোল্টেজ ল। তাহলে আমরা কারচফ ভোল্টেজ ল আমি অ্যাপ্লাই করি। তাহলে দেখো, প্রথমটা ষোলো, ঠিক আছে, 16টা সঙ্গে, আচ্ছা দেখো 40-40 মধ্য দিয়ে যখন আচ্ছা এ থেকে এ বিন্দু থেকে তুমি যাত্রা আরম্ভ করো। এ বিন্দু থেকে তোমার এই দিক বরাবর এস সি বরাবর গেল, সি থেকে যখন ডিতে যাচ্ছে তখন কি হচ্ছে বলো? বলো তখন কি হচ্ছে বলো? মানে 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে? 16 হ্যাঁ, 48 ভোল্ট। আচ্ছা 16 ইন্টু 3, ঠিক আছে, 16 ইন্টু 3 হলো। আচ্ছা, তারপরেরটা কি হবে বলো তো? মানে যখন সেই কারেন্টটা 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কি হবে? 8 ভোল্ট। +8 হবে তো নাকি? হ্যাঁ, +8 হবে। +8। তারপরে যখন 40-এর মধ্যে দিয়ে যাচ্ছে তখন কি হবে? -40। -40 হবে। -40 হবে। তারপরে তারপরে কি হবে বলো? প্লাস প্লাস V1 হবে না V1। মাইনাস? প্লাস V1 হবে? প্লাস V1। প্লাস প্লাস V1 V1 হবে? হবে তো। প্লাস V1 হবে না হ্যাঁ, মাইনাস V1 হবে বলো? প্লাস V1 হবে। ভালো করে দেখো। -V1 হবে। -V1 হবে। -V1 হবে তো। আরে রাইজিং পটেনশিয়াল হচ্ছে না ফল ইন পটেনশিয়াল হচ্ছে বলো? প্লাস V1 হবে না মাইনাস V1 হবে? প্লাস V1। পজিটিভ নেগেটিভ।
হ্যাঁ স্যার 40 তে তো আমি নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, হ্যাঁ প্লাসই তো হওয়ার কথা। তাহলে তো এটা প্লাস 40 হবে না স্যার? রাইজিং পোটেনশিয়াল। ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ স্যার। এখানটায় 10 ওহমের একটা আবার ব্যাটারি আছে। না তুমি এখানটায় তাহলে দেখো, তাহলে তোমার হচ্ছে প্লাস 40 হবে। হ্যাঁ প্লাস 40 হবে, প্লাস 40 হবে। আর এখানটা কি হবে? মাইনাস মাইনাস হবে না প্লাস হবে বলো? মাইনাস মাইনাস 40 প্লাস V1 হবে তো। কেন এটা মাইনাস 40 প্লাস V1 হবে কেন? তার আইন পোটেনশিয়াল হবে। এ থেকে তুমি বি তে যাচ্ছ, বি থেকে সি, সি থেকে তুমি ডি তে যখন যাচ্ছ, প্লাস প্লাস V1 হবে ইজিক্যাল টু 0। তাহলে V1 এর মানটা কিন্তু অন্য হবে, 16 হবে না। তাহলে কত হচ্ছে বলো? তাহলে বেশি হয়ে যাচ্ছে V1 এর তুলনায়। 40 ভোল্টের তুলনায় তো কোনোদিন বেশি হবে না। 40 স্যার ভোল্টের আপনি তুলনায় স্যার আপনি V1 টা কোথায় কোন ভোল্টেজ হ্যাঁ তো R1 সেরকম যদি V1 ভোল্টেজটা লিখেছেন ওই ভোল্টেজটা কোন ব্যাটারি তো ব্যাটারি V1 শোনো, এইটা তো তোমার হচ্ছে, কখনো তো 40 ভোল্টের থেকে বেশি হবে না রে বাবা। তাহলে দাঁড়া দাঁড়া, 40 ভোল্ট সমান V1 প্লাস 3 ইন্টু 16 প্লাস 8, এটাই তো হচ্ছে, এটাই হচ্ছে। দেয়ারফর V1 সমান এখানটা কত হবে? এখানটা হবে -16 ভোল্ট হবে। এইভাবে আমি তো করলে তো হয়ে যাচ্ছে। দেখো ভালো করে, মানে নেগেটিভ সাইন কি দেখাচ্ছে? ফল ইন পোটেনশিয়াল হবে, এটা এইভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা দেখা যাক পরের অঙ্কটা দেখা যায়। স্যার 40 ভোল্টের ডাইরেকশন যেদিকে 16 × 3 বা হচ্ছে 2 × 4 এর ডাইরেকশনে তো সেই দিকেই হচ্ছে, কারেন্টটা তো ওই দিকেই যাচ্ছে। 40 ভোল্টের ডিরেকশনও যা, 16 × 3 এইদিকে একই দিকে যাচ্ছে, অবশ্যই একই দিকে যাচ্ছে। হ্যাঁ তাহলে সে দুটো ডিরেকশন কেন আলাদা? 3 × 16 প্লাস 8, আচ্ছা ঠিক আছে, এর পরের দিন আমি এটা দেখে বলে দেবো কি ব্যাপারটা হচ্ছে। এর পরের অঙ্কটা দেখি দেখি। প্রবলেম নাম্বার 4, দেখে বলে দেবো। এই একটা সার্কিট আছে ধরো, এখানে একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স আছে, এইটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হতে পারে, এটা একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। আচ্ছা এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স, এ কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হচ্ছে 30 অ্যাম্পিয়ার। আচ্ছা এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে 6 ওহম।
মানে এই ভির এটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা 6 ওহম আর এদিকে রেজিস্ট্যান্সটা হচ্ছে 4 ওহম আর এটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স 8 অ্যাম্পিয়ার ইউজিং কারচফস ল find the magnitude and polarity of the করো এটা find the magnitude and polarity of voltage V ভোল্টেজ V করো এটা দুটো কারেন্ট সোর্সের ডিরেকশনটাকে আমি দেখিয়ে দিচ্ছি এখানটায় কারেন্ট সোর্স হচ্ছে 30 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সের ডিরেকশনটা এইদিকে আর 40 অ্যাম্পিয়ার 8 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ডিরেকশনটা এইদিকে এবারে তোমরা কি বের করো ম্যাগনিটিউড এন্ড পোলারিটি অফ ভি বের করো মানে 6 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে তার মান বের করো তার পোলারিটি মানে কোন ডিরেকশনটা বের করো এখানে এটা কি নোট এটাকে তো আমরা নোট বলতে পারবো তো নাকি এ বিন্দুটাকে আমরা নোট বলতে পারবো হ্যাঁ এ এবং বি হ্যাঁ দুটো নোট আচ্ছা ঠিক আছে বের করো কি গো হচ্ছে এটা হয়েছে হয়েছে না করিয়ে দিতে হবে বলো আর এটা হবে না তোমাদের করিয়ে দিতে হবে
পারমিতা ঘোষ আছো তো নাকি? পারমিতা ঘোষ নেই মনে হয়। তুমি শুনতে পাচ্ছ আমার কথাগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, বোঝা মানে অঙ্কটা কি করে দিতে হবে? এই আমার কথাগুলো শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার? স্যার এর আনসার কি 28 ভোল্ট? টোয়েন্টি ফোর হবে অ্যান্সার। আচ্ছা দেখো কিভাবে আমি অঙ্কটা করছি, দেখো অঙ্কটা আমরাকে আর I1 I2 টাকে আমরা চুজ করছি কিভাবে, দেখো তারপরে অঙ্কটা করতে হবে আমাকে। Let us arbitrarily choose the directions of I1 I2 I3 I1 I2 I3 আমরা আরবিট্রারিলি ভাবে চিট করলাম and polarity V। তারপরে যদি যেটা প্লাস হবে তো আমার ডিরেকশনটা আমি যা ধরেছি ঠিক আছে, যদি মাইনাস হয় তাহলে আমার ডিরেকশনটা ভুল আছে, তাহলে অন্য দুটো ডিরেকশন হবে, এটাই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছো তো কিভাবে, দেখো কিভাবে আমরা করছি, দেখো মানে ধরলাম আমি I1 এর ডিরেকশন ধরো এইদিকে, I2 ডিরেকশনটাকে আমরা ধরলাম আরবিট্রারি চুজ করলাম এইদিকে ধরো, I3 ডিরেকশনটা ধরলাম এইদিকে। আচ্ছা V1টা হচ্ছে এদিকে উপরটা প্লাস নিচেটা মাইনাস, এটা আরবিট্রারি আমার নিজের চয়েসের উপরে। এবারে তুমি I1টাকে উল্টো দিকেও ধরতে পারো, লাস্টে যদি তোমার মাইনাস আছে তাহলে তোমার ধরাটা ভুল হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যাপ্লাইং KVL at the node A we have applying KCL to node A, কি আমরা বলতে পারি বলো তো? KCL এ যদি আমরা নোড A তে যদি আমরা এ করি, যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে সেই কারেন্টটাকে মাইনাস যদি ধরি, আমরা যে কারেন্টটা ঢুকছে সেই কারেন্টটা যদি প্লাস ধরি, তাহলে I1টা প্লাস হবে না মাইনাস হবে বলো? বলো I1টা প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। তাহলে মাইনাস I1 আমরা এখানটায় ধরেছি, আরবিট্রারিলি চুজ করেছি, যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মাইনাস, আর যে কারেন্টটা নোডে ঢুকছে সেটা হচ্ছে প্লাস। তাহলে 30টা প্লাস হবে না মাইনাস হবে? 30, এই যে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স সে কি করছে, 30 অ্যাম্পিয়ার সাপ্লাই দিচ্ছে, মানে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে 30 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। কনস্ট্যান্ট কারেন্ট সোর্সের কাজ হচ্ছে মানে কারেন্টটা সাপ্লাই দেওয়া, এখানে 30 অ্যাম্পিয়ার। আচ্ছা তারপরে I2 ডিরেকশনটা প্লাস হবে না মাইনাস হবে? I2 ডিরেকশনটা প্লাস হবে। I3 ডিরেকশন প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। আচ্ছা এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে এখানে একটা 8 অ্যাম্পিয়ারের কনস্ট্যান্ট কারেন্ট সোর্স আছে, মানে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে, এই দিকে যাবে বলে দিয়েছে 8 অ্যাম্পিয়ার, মানে কারেন্ট সোর্সের ডিরেকশনেই কারেন্ট যায়, আর এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে 30 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এই ব্রাঞ্চের এখানে 8 অ্যাম্পিয়ারটা প্লাস হবে না মাইনাস হবে? ইজিক্যাল টু 0 মানে সামেশন I ইজিক্যাল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি বলো, এখান থেকে আমরা পাচ্ছি I1 মাইনাস I2 প্লাস I3, আমরা পাচ্ছি 22। পাচ্ছি কিনা দেখো, দেখে না একবার, আমরা পাচ্ছি কিনা একবার দেখে নাও, মুখস্থের কোনো জায়গা নেই, আমরা আদৌ পাচ্ছি কিনা দেখে নাও, এটা বলো। কি ও লিখতে পারি এটা? আচ্ছা ইউজিং ওহমস ল, to the three resistive branches
উই হ্যাভ, দেখো প্রথম রেজিস্ট্রি ব্রাঞ্চ মানে এইটা 2 ওহমের মধ্যে দিয়ে, তাহলে এখানটায় আমি তুমি ওহমের সূত্র প্রয়োগ করলে কি পাবে বলো? এই যে 2 ওহম যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে তুমি ওহমের সূত্র প্রয়োগ করো, তাহলে কি পাবে বলো? কি লিখতে পারি বলো? I1 সমান কত? বলো। আচ্ছা, এ এবং বি বিন্দুর মধ্যে পোটেনশিয়াল গ্যাপটা কত বলো তো? পোটেনশিয়াল ডিফারেন্স কত বলো? এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী পোটেনশিয়াল ডিফারেন্স কত? নোড এ আর নোড বির মধ্যবর্তী পোটেনশিয়াল ডিফারেন্স কত বলো? ভি। এটা ভি হবে। তাহলে I1 সমান V/2 লিখতে পারি আমরা, বলো? I1 সমান V/2 লিখতে পারি? হ্যাঁ স্যার লিখতে পারি। তাহলে আমরা using Ohm's law we can write that I1 সমান আমরা লিখতে পারি V/2, I1 সমান, এবারে বলো আর একটা রেজিস্ট্রি ব্রাঞ্চ কি আছে? I3 আছে, I3 সমান কত লিখতে পারি বলো তো? I3 সমান কত লিখতে পারি বলো? আরে I3 সমান কত লিখতে পারি? V/4। V/4 লিখতে পারি। তাহলে I3 সমান, আচ্ছা I2 সমান আমরা কি লিখতে পারি বলো তো? I2 সমান কি লিখতে পারি বলো? দেখো ছবি দেখো, I2 সমান আমরা কি লিখতে পারি বলো? V/6। এখানে V/6 হবে না মাইনাস V/6 হবে বলো? এইগুলোকে যেমন আমি প্লাস ধরেছি, এটা মাইনাস V/6 হবে না? প্লাসের দিকে আমি যাচ্ছি, তাহলে এদিকে এইগুলোকে তাহলে মাইনাস ধরতে হতো আমাকে। I2 সমান এখানটায় মাইনাস V/6 হবে। মানে এগুলোও তো তোমার তাহলে মাইনাস হতো, তোমার I1 টাও তো তাহলে মাইনাস মানে এটা হতো। দেখো I2 সমান তাহলে মাইনাস V/6, তাহলে এটাকে তুমি সেই সূত্রে বসিয়ে দাও। সেটা হচ্ছে কোন সূত্র? I1 মাইনাস I2 প্লাস I3 সমান 22, এই সূত্রে তুমি বসিয়ে দাও। বসিয়ে দিলে এটা কত হবে? I1 এর মানটা কত হবে? V/2। I2 সমান কত হবে? মাইনাস V/6। আর I3 সমান কত হবে? V/4 সমান হচ্ছে 22। দ্যাট মিনস V সমান কত হবে? 24 হবে, 24 ভোল্ট। বলো কারো কোনো কোশ্চেন আছে নাকি? আচ্ছা, এইটা যদি 24 ভোল্ট হয় তাহলে I1 সমান কত হবে? I1 সমান 12 অ্যাম্পিয়ার হবে। আচ্ছা, I2 সমান কত হবে? 24/4 মানে 6 অ্যাম্পিয়ার হবে। I3 সমান, আর I2 সমান কত হবে? মাইনাস 4 অ্যাম্পিয়ার হবে। বলো কি করবে তোমার কোশ্চেন? দেখো তাহলে এখানটায় মাইনাস এসছে, I2 টা হচ্ছে মাইনাস এসছে, মানে কি বলতো আমরা যে ধরেছি সেটা ভুল ধরেছি। I2 ডিরেকশনটা মাইনাস এসছে, মানে আমরা যেটা ধরেছি সেটা অপোজিট ডিরেকশনে হবে। মানে I2 টা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে? এ থেকে বি দিকে ফ্লো হবে। মানে বি থেকে এর দিকে নয়, এ থেকে বির দিকে ফ্লো হবে। কোশ্চেন নাম্বার 4। একটা গ্যালভানোমিটার আমি আঁকছি। কোশ্চেন নাম্বার 4, গ্যালভানোমিটার দিয়ে একটা প্রবলেম দিচ্ছিল আমাদের। করো এটা।
এইখানে একটা ব্যাটারি 2 ভোল্টের একটা ব্যাটারি আছে। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এখানটায় একটা অ্যামিটার আছে। অ্যামিটারটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার দেখাচ্ছে আর কি। এটা হচ্ছে ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। এটা হচ্ছে 2 ভোল্টের একটা ব্যাটারি। ওকে, ডিটারমাইন দ্য আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ। Determine the currents in the unbalanced bridge circuit. আনব্যালেন্সড কেন বলা হচ্ছে বলো তো? এটাকে আনব্যালেন্সড বলা হচ্ছে কেন বলো? আরে আনব্যালেন্সড বলা হচ্ছে কেন? Also calculate potential difference between potential difference across 8BD, across BD, and the resistance from B to D, and the resistance from B to D. করো এটা, অঙ্কটা করো দেখি। এটা হচ্ছে 1 ওহম, দাঁড়াও, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম। এবার করো, করো অঙ্কটা করো। এবার তো বোঝা যাচ্ছে নাকি? তো বোঝা গেছে তো নাকি? হ্যালো, আরে শোনা যাচ্ছে আমার কথাগুলো? হ্যাঁ করো এটা করো। আনব্যালেন্স কেন বলা হয় বলো তো? এর মধ্যে দিয়ে যে এসির মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার মানে একটা কারেন্ট যাচ্ছে, সেই কারণে এটাকে বলা যায় আনব্যালেন্সড ব্রিজ, হুইস্টন ব্রিজ বলা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ব্যালেন্সড হয়ে গেলে এসি ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যেত না আর কি, কিন্তু যাচ্ছে এখানটায়, কারণ অ্যামিটার কি শো করছে, 4 অ্যাম্পিয়ার কারেন্ট শো করছে, মানে এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে সেই কারণে এই ব্রিজটাকে বলা হচ্ছে আনব্যালেন্সড ব্রিজ বলা হচ্ছে। করো এটা। আচ্ছা দেখো, অঙ্কটা তোমাদের যদি করতে দেওয়া হয় তাহলে অনেক সময় লেগে যাবে। ঠিক হচ্ছে কিনা বলো? ধরো টোটাল কারেন্ট হচ্ছে I1 প্লাস I2। আচ্ছা ধরো এক্স ওয়াই দিয়ে আমি যদি প্রকাশ করি, এটাকে এক্স ওয়াই দিয়ে তো প্রকাশ করতে পারি আমি। আচ্ছা I1 I2 দিয়ে প্রকাশ করলাম, এর মধ্যে দিয়ে ঢুকছে I1 I2 কারেন্ট, ঢুকছে। তাহলে এখান দিয়ে যাচ্ছে I1 কারেন্ট, এখান দিয়ে যাচ্ছে I2 কারেন্ট। ধরো এর মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো I3 কারেন্ট। তাহলে এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে বলো তো? এর 3 ওহমের মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে বলো? বলো। I2 যাবে, আর এখানে I3 যা আসছে, আরে I2 প্লাস I3। আচ্ছা এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে বলো তো? আরে বলো, এটা এর মধ্যে দিয়ে 2 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে? I1 minus I3 I1 মাইনাস I3 এই পরিমাণ কারেন্ট যাবে। দিলে এটা যোগ হয়ে গেলে এখানটাই হয়ে গেল সেরকম একই, I1 প্লাস I2 হয়ে গেল। ঠিক আছে, এবারে অ্যাপ্লাইং KVL সলিউশনটা আমি করছি।
আচ্ছা এটা তোমাদের পরের দিন হোম টাস্ক থাকলো, বুঝতে পারছো তো? তোমরা এটা এই অঙ্কটা করে আসবে। ওকে, আজকে এখানেই ছাড়ছি, ঠিক আছে? 5:45 প্রায় বাজতে যায়। হ্যাঁ, কি মানে আজকের ক্লাসের কারো কোনো অসুবিধা হয়েছে বলো? এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে তোমাদের, না অনেক কোশ্চেন আছে? আচ্ছা ভিডিওটাকে দেখবে ভালো করে। আগের ভিডিওগুলো সাউন্ড পরিষ্কার ছিল? হ্যালো?